নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যেই চলতি মরশুমের আইএসএলের দাদামা বেজে গেছে। আর এই মরশুমের আইএসএলের দুই অন্যতম শক্তিশালী দল হলো আমাদের বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর তার প্রধান কারণ হলো চলতি মরশুমে ভারতীয় ফুটবলের এই টালমাটাল পরিস্থিতির কারণে, যেখানে বাকি সমস্ত দলগুলো নিজেদের দলের একাধিক সেরা বিদেশি প্লেয়ারদের বিদায় জানিয়ে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলার এই দুই প্রধান নিজেদের কোর টিমটাকেই কিন্তু ধরে রেখেছে, যার সুবাদে আইএসএলের বাকি দলগুলোর তুলনায় ধারে ও ভারে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে আমাদের বাংলার দুই প্রধান। ইভেন এই মরশুমে চ্যাম্পিয়নশিপের রেসেও এই দুই প্রধান কিন্তু মেন কন্টেন্ডার হিসেবে নির্বাচিত হতে চলেছে। তো যাই হোক, তোমরা জানো ইতিমধ্যেই আইএসএল 2026-এর জন্য ফেডারেশনের তরফ থেকে একটা সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে, যে সূচিতে দেখা যাচ্ছে আগামী 3রা মে আইএসএলের ডার্বি ম্যাচ আছে। আর মোস্ট প্রবাবলি এই ডার্বি ম্যাচটাই কিন্তু অনেকটাই ডিসাইডার ম্যাচ হতে চলেছে চলতি মরশুমের চ্যাম্পিয়নশিপের রেসের। সো আমরা এই ভিডিওতে দেখতে চলেছি বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান, এই দুই দলের মধ্যে কোন দল সবথেকে বেশি শক্তিশালী, দুই দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস পার্ট, এবং চলতি মরশুমে আইএসএলের জন্য দুই প্রধানের সম্ভাব্য একাদশটাই বা কী হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সুতরাং এই ভিডিওটা ইস্টবেঙ্গল ও মোহনবাগান উভয় দলের সমর্থকদের জন্যই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সেহেতু তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এই ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি বা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে, তারা আর দেরি না করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। সো চলো আর দেরি না করে ভিডিওর পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। সো ফার্স্ট অফ অল যদি এই দুই দলের স্কোয়াডটা দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের স্কোয়াড নিয়ে কথা বললে চলতি মরশুমের জন্য ইস্টবেঙ্গলের গোলকিপার হিসেবে রয়েছে গিল এবং দেবজিৎ। এছাড়াও জুনিয়র দল থেকে কোনো এক গোলকিপারকে সিনিয়র দলের জন্য প্রমোট করা হতে পারে। দলের ডিফেন্ডার হিসাবে রাইট ব্যাক পজিশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে মোহাম্মদ রাকিব। এছাড়া কিন্তু আর কোনো প্রপার রাইট ব্যাক অপশন অ্যাভেলেবেল নেই কোচ অস্কার বুরজানের হাতে। অপর দিক দিয়ে দলের লেফট ব্যাক পজিশনের জন্য রয়েছে জয় গুপ্তা এবং প্রভাত লাকড়া। আর সেন্টার ব্যাক পজিশনের জন্য রয়েছে বিদেশিদের মধ্যে কেভিন সিবিল্লে এবং ভারতীয়দের মধ্যে রয়েছে আনোয়ার আলী লালচুংনুঙ্গা এবং মার্তান্দা রায়না। তো এবার মিডফিল্ড পজিশনের দিকে নজর দিলে এই পজিশনের জন্য ইস্টবেঙ্গলের স্কোয়াডে একাধিক সেরা প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে, যেখানে ভারতীয়দের মধ্যে রয়েছে জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, রামসাঙ্গাদের মতন প্লেয়াররা। এর পাশাপাশি আবার বিদেশি মিডফিল্ডার হিসাবে রয়েছে মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো এবং মিগুয়েল ফিগুয়েরার মতন সেরা বিদেশি মিডফিল্ডাররা। আর ইস্টবেঙ্গলের এই মিডফিল্ড পজিশনটা চলতি মরশুমে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড পজিশন হিসাবে ডোমিনেট করতে চলেছে আসন্ন লিগে। সো এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে দলের লেফট উইঙ্গার হিসাবে স্কোয়াডে অ্যাভেলেবেল রয়েছে নাওরেম মহেশ, বিপিন সিং, নন্দকুমার এবং পিভি বিষ্ণু। অপর দিক দিয়ে ইস্টবেঙ্গল দলের রাইট উইং পজিশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নতুন সাইনিং তথা সেই জেডি। তো এবার দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে তোমরা জানো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের স্ট্রাইকার পজিশনকে স্ট্রং করার জন্য চলতি মরশুমের শুরুতে জাপানি বোমা হিরোসি এবং মরক্কান দানব হামিদ আহাদাদকে দলে সই করিয়েছিল। তবে লাল হলুদ ম্যানেজমেন্ট এই দুই স্ট্রাইকারকে যে প্রত্যাশা নিয়ে দলে চূড়ান্ত করেছিল, সেই প্রত্যাশা স্বরূপ পারফরমেন্স দেখাতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই দুজনেই, যার কারণে কয়েক মাসের মধ্যেই এই দুই বিদেশি স্ট্রাইকারদের বিদায় জানিয়ে দেয় লাল হলুদ কর্তারা। তবে আবার এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা চলতি মরশুমে গোলের খরা কাটানোর জন্য 32 বছর বয়সে স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইউসুফ এজেজারিকে দলে চূড়ান্ত করে নিয়েছে। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের স্কোয়াডে বিদেশি স্ট্রাইকার হিসাবে এই ইউসুফই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তবে এর পাশাপাশি স্ট্রাইকার পজিশনের জন্য কোচ অস্কার বুরজানের হাতে দুই সেরা তরুণ ভারতীয় স্ট্রাইকাররাও রয়েছে, যারা হলো ডেভিড এবং এডমন্ড। তো এই ছিল চলতি মরশুমের জন্য ইস্টবেঙ্গলের সিনিয়র দলের 22 জনের স্কোয়াড। তবে এই 22 জনের পাশাপাশি জুনিয়র দল থেকেও বেশ কিছু প্লেয়ারকে সিনিয়র দলের জন্য কিন্তু প্রমোট করা হতে পারে। তো যাই হোক, এবার মোহনবাগানের স্কোয়াড নিয়ে কথা বললে চলতি মরশুমে আইএসএলের জন্য মোহনবাগানের স্কোয়াডে গোলকিপার পজিশনের জন্য রয়েছে বিশাল কায়েত এবং শাহিদ জাহিদ। এর পাশাপাশি জুনিয়র দল থেকে 1 থেকে 2 জন গোলকিপারকে আইএসএলের স্কোয়াডের জন্য রেজিস্টার করা হতে পারে। দলের ডিফেন্ডার হিসাবে রাইট ব্যাক পজিশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে আশিস রায় এবং লেফট ব্যাক পজিশনের জন্য রয়েছে ক্যাপ্টেন সুভাশিস বোস এবং তেকচাম অভিষেক সিং।
মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনের জন্য কোচ সার্জিও লোবেরার হাতে অপশন রয়েছে ভারতীয়দের মধ্যে মেহতাব সিং এবং দীপেন্দু বিশ্বাস। আর বিদেশিদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের দুই সেরা বিদেশি ডিফেন্ডার টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। তো এই ছিল আইএসএল 2026-এর জন্য মোহনবাগানের ডিফেন্ডারদের স্কোয়াড। সো এবার মিডফিল্ড নিয়ে কথা বললে দলের ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড হিসাবে মোহনবাগানের স্কোয়াডে শুধুমাত্র ভারতীয় প্লেয়াররাই অ্যাভেলেবেল রয়েছে, যাদের মধ্যে রয়েছে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, দীপক টাংরি, গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশী। এর পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কোচ সার্জিও লোবেরার হাতে ভারতীয়দের মধ্যে রয়েছে সাহাল আব্দুল সামাদ এবং বিদেশিদের মধ্যে রয়েছে মোহনবাগান সমর্থকদের প্রাণ ভোমরা সেই ডিমিত্রি পেট্রাটস। সো এই ছিল দলের টোটাল মিডফিল্ড অপশন। সো এবার উইং পজিশন নিয়ে কথা বললে দলের লেফট উইঙ্গার হিসাবে অপশন রয়েছে ভারতীয়দের মধ্যে লিস্টন কোলাসো এবং বিদেশিদের মধ্যে রয়েছে রবসন রবিনো। অপর দিক দিয়ে দলের রাইট উইং পজিশনের জন্য রয়েছে মনবীর সিং এবং কিয়ান নাসিরি। তো এবার দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে কোচ সার্জিও লোবেরার হাতে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলতি মৌসুমের আইএসএলে, যেখানে ভারতীয়দের মধ্যে রয়েছে তরুণ তারকা সুহেল আহমেদ ভাট এবং বিদেশিদের মধ্যে রয়েছে দলের দুই অজি ওয়ার্ল্ড কাপার জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন। সো এই 23 জনের স্কোয়াড এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোহনবাগান দলের চলতি মৌসুমের আইএসএলের জন্য। তবে আবার এই 23 জনের পাশাপাশি আরও বেশ কয়েকজন তরুণ প্লেয়ারদের জুনিয়র দল থেকে সিনিয়র দলের জন্য কিন্তু প্রমোট করা হতে পারে, তেমনটাই আপডেট। তো যাই হোক, এবার যদি এই দুই দলের কম্পেয়ার করা যায় সেক্ষেত্রে সর্বপ্রথম গোলকিপার বিভাগ থেকে শুরু করলে একদিকে ইস্টবেঙ্গল দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে দেখা যেতে পারে গিলকে, অপর দিক দিয়ে মোহনবাগান দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে দেখা যাবে বাগানের বাজ পাখি বিশাল কায়েতকে। আর এই দুই গোলকিপারের মধ্যে অতীতের পারফরমেন্সের নিরিখে মোহনবাগান দলের গোলকিপার বিশাল কায়েত সেই কিন্তু এগিয়ে রয়েছে, সেটা বলাই যায়। সো এবার দলের ডিফেন্স পজিশন নিয়ে কথা বললে দুই দলের রাইট ব্যাক পজিশনের জন্যই শুধুমাত্র একজন করে প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের কাছে রয়েছে মোহাম্মদ রাকিব এবং অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে রয়েছে আশিস রায়। আর এই দুজনের পারফরমেন্সই বিগত মরশুমগুলোতে প্রায় সেমই কিন্তু দেখা গেছে। অপর দিক দিয়ে আবার দুই প্রধানের লেফট ব্যাক পজিশনের জন্য সেরা সেরা প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। একদিকে ইস্টবেঙ্গলের কাছে রয়েছে জয় গুপ্তার মতন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে রয়েছে শুভাশিস বোস এবং অভিষেক সিংয়ের মতন সেরা প্লেয়াররা। সেক্ষেত্রে লেফট ব্যাক পজিশনের নিরিখে দুই দলে কিন্তু সমান, তবে এক্সপিরিয়েন্সড অপশানের নিরিখে মোহনবাগান তারা কিন্তু এই পজিশনে একটু হলেও এগিয়ে থাকবে, তবে আবার সেটা যে খুব একটা ফারাক করে দেবে তেমনটা কিন্তু বলা চলবে না। সো এবার সেন্টার ব্যাক পজিশন নিয়ে কথা বললে একদিকে মোহনবাগানের কাছে সেন্টার ব্যাক পজিশনের জন্য ভারতীয়দের মধ্যে রয়েছে মেহতাব সিং এবং দীপেন্দু বিশ্বাস, আর বিদেশিদের মধ্যে রয়েছে টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ, যারা গত সিজনে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে দুর্ভেদ্য করে রেখেছিল। অপর দিক দিয়ে আবার ইস্টবেঙ্গলের হাতে রয়েছে বিদেশিদের মধ্যে কেভিন সিভিল্লে এবং ভারতীয়দের মধ্যে রয়েছে আনোয়ার আলী, লালচুংনুঙ্গা এবং রায়না। তো এই সেন্টার ব্যাক পজিশনের জন্য দুই দলের কাছেই যে সমস্ত এক্সপিরিয়েন্সড প্লেয়াররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই গত সিজনগুলোতে নিজেদেরকে প্রুভ করেছে, তবে স্পেশালি গত সিজনের বিচারে আমি ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনের তুলনায় মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনকেই এগিয়ে রাখব। তবে আবার গত সিজনে মোহনবাগান দলের সেন্টার ব্যাক পজিশনের জন্য জোড়া বিদেশি সেন্টার ব্যাক প্রথম একাদশে দেখা গেলেও মোস্ট প্রবাবলি এই সিজনে একজন বিদেশি সেন্টার ব্যাককেই কিন্তু প্রথম একাদশে দেখা যেতে পারে, যার ফলে এই সিজনে মোহনবাগান দলের ডিফেন্স লাইন কেমন পারফরমেন্স করে সেই দিকে কিন্তু আমাদের বিশেষ নজর থাকবে। সো এবার ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে এই মিডফিল্ড পজিশনে নো ডাউট ইস্টবেঙ্গল তারা কিন্তু এগিয়ে থাকবে, বিকজ দে আর 3 ফরেন মিডফিল্ডার্স। তবে মোহনবাগানের কাছেও ভারতীয় ফুটবলের সেরা মিডফিল্ডাররা রয়েছে, যার ফলস্বরূপ এই মিডফিল্ড পজিশনে একটা সেরা ব্যাটেল কিন্তু দেখা যাবে দুই দলের খেলাতে। সো এবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে ইস্টবেঙ্গলের কাছে কোনো প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার নেই, যার কারণে এই পজিশনে কোচ অস্কার বুরজান তিনি কিন্তু মিগুয়েল এবং নাওরেম ময়সিংকে ব্যবহার করে থাকেন। এছাড়াও আবার সাউল ক্রেসপো সেও কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে খেলে দিতে পারে। অপর দিক দিয়ে মোহনবাগানের স্কোয়াডে এই পজিশনে সাহাল আব্দুল সামাদ এবং ডিমিত্রি পেট্রাটস এরা রয়েছে। এছাড়াও এর আগে কোচ হোসে মলিনা তিনি জেসন কামিংসকেও এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলিয়েছিলেন। সেক্ষেত্রে প্রপার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের অপশানটা মোহনবাগানের কাছে থাকার জন্য মোহনবাগান তারা কিন্তু একটু হলেও এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একটু বেশি অ্যাডভান্টেজ পেতে পারে। সো এবার উইং পজিশন নিয়ে কথা বললে ইস্টবেঙ্গলের কাছে রাইট উইঙ্গার হিসাবে রয়েছে তাদের দলের নতুন সাইনিং জেরি, যে বিগত মরশুমগুলোতে বেশ নজরকাড়া পারফরমেন্স করে দেখিয়েছে ওড়িশা এফসি জার্সিতে।
অপর দিক দিয়ে মোহনবাগানের কাছে রাইট উইং পজিশনে খেলার জন্য রয়েছে মনবীর সিং, কিয়ান নাসিরের মতন প্লেয়াররা। ইভেন মনবীর সিং সে কিন্তু সবুজ মেরুন জার্সিতে প্রায় প্রতিটা মরশুমেই ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছে এবং সফলতাও পেয়েছে। তবে জেরি আর মনবীর সিংয়ের মধ্যে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটির দিক থেকে মনবীর সিং সে কিন্তু একটু এগিয়েই থাকবে। তবে আবার জেরিকেও কোনো অংশে কিন্তু কম বলা চলবে না ডিউ টু তার লাস্ট সিজনগুলোর পারফরমেন্সের নিরিখে। এর পাশাপাশি লেফট উইং পজিশন নিয়ে কথা বললে এই পজিশনের জন্য ইস্টবেঙ্গলের কাছে রয়েছে নাওরেম মহেশ সিং, বিপিন, পিভি বিষ্ণু, নন্দকুমারের মতন সেরা উইঙ্গাররা। অপর দিক দিয়ে আবার মোহনবাগানের কাছে রয়েছে লিস্টন কোলাসো, রবসন রবিনো, সাহাল আব্দুল সামাদদের মতন উইঙ্গাররা। সেক্ষেত্রে লেফট উইং পজিশনে ভারতীয়দের নিরিখে দুই প্রধানই একই পজিশনে থাকলেও মোহনবাগান দলের লেফট উইং বিভাগের জন্য রবসন রবিনোর মতন ক্ষুরোদার মস্তিষ্কের বিদেশির অন্তর্ভুক্তিতে মোহনবাগানের লেফট উইং পজিশন যে ডোমিনেট করতে পারে সেটা বলাই যায়। সো ওভারঅল দেখতে গেলে দুই প্রধানের উইং পজিশনই ওই 55 থেকে 45-এর ডিফারেন্স রয়েছে। তো এবার মেন পজিশন তথা সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে মোহনবাগানকে কিন্তু এগিয়ে রাখাটা বেটার, কারণ তাদের স্কোয়াডে জেমি ম্যাকলারেন, জেসন কামিংসদের মতন আইএসএল এক্সপিরিয়েন্সড বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। অপর দিক দিয়ে ইস্টবেঙ্গলের সম্ভাব্য নতুন বিদেশি স্ট্রাইকার হিসাবে ইউসুফ থাকলেও সে প্রথম মরশুমেই ভারতীয় মাটিতে কতটা সফলতা পাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে, যার কারণে এক্সপিরিয়েন্সের নিরিখে মোহনবাগান দলের স্ট্রাইকার বিভাগ কিন্তু এগিয়ে থাকবে। তবে ইস্টবেঙ্গলের কাছে যেহেতু দুই সেরা তরুণ ভারতীয় স্ট্রাইকার রয়েছে, সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশন নিয়ে কোচ অস্কার বুরজনের যে খুব বেশি প্রবলেম ফেস করতে হবে তেমনটাও নয়। সো এই ছিল দুই দলের বর্তমান স্কোয়াডের কম্পেয়ার আপকামিং আইএসএল টুর্নামেন্টের জন্য। সো এবার যদি দুই দলের একটা সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের প্রথম একাদশ নিয়ে কথা বললে কোচ অস্কার বুরজন তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে যেতে পারেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে। দলের চারের ডিফেন্সে থাকবে জয় গুপ্তা, মোহাম্মদ রাকিব এবং কেভিন সিবিল্লা ও আনোয়ার আলী। দুজন মিডফিল্ডার হিসেবে দেখা যাবে রাশিদের সাথে মিগুয়েলকে। আপফ্রন্টের দুই উইঙ্গার হিসেবে থাকবে বিপিনের সাথে জেরি, এবং অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যাবে নাওরেম মহেশকে। আর দলের স্ট্রাইকার হিসাবে এখানে কিন্তু রাখা হয়েছে ইউসুফকে। সো মোস্ট প্রবাবলি এরকমই কিন্তু লাইন আপ নিয়ে চলতি মৌসুমে আইএসএলের অভিযানটা শুরু করতে চলেছে লাল হলুদ ব্রিগেড। তো এবার মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু 4-2-3-1 অথবা 4-3-3 এই ফরমেশনে যেতে পারেন, যেখানে গোলকিপার হিসেবে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের চার ডিফেন্সের মধ্যে দুই সাইড ব্যাক হিসেবে দেখা যাবে সুভাশিস বোসের সাথে আশিস রায় অথবা অভিষেককে। আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে অ্যালবার্টোর সাথে মেহতাবকে। দলের দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংরিকে। তো কোচ সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দলের প্রথম একাদশে সবথেকে বড় সারপ্রাইজটা দেখা যেতে পারে উইং পজিশনে, কারণ যেমনটা খবর অনুশীলনে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু লিস্টন কোলাসোকে রাইট উইঙ্গার হিসাবেও ব্যবহার করছেন। সেক্ষেত্রে লিস্টন কোলাসোকে এই চলতি মরশুমে দলের রাইট উইং পজিশনে খেলতে দেখলেও অবাক হওয়ার মতন কিন্তু কিছুই থাকবে না। তবে এখানে আমরা দলের রাইট উইং পজিশনের জন্য মনবীর সিংকে ইউজ করছি, এবং দলের লেফট উইং পজিশনে রাখছি রবসন রবিনোকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাখা হয়েছে ডিমিত্রি পেট্রাটসকে, এবং দলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবে জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিংস। সো এই রকমই লাইন আপ নিয়ে চলতি মরশুমে মাঠে নামতে পারে সবুজ মেরুন ব্রিগেড। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওতে দুই প্রধানকে নিয়ে যে অ্যানালাইসিসটা করা হয়েছে তা তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের মতে দুই দলের বেস্ট লাইন আপ কেমন হতে পারে, এবং তোমার মতামত হিসাবে এই মরশুমে তুমি কোন প্রধানকে ফেভারিট হিসাবে মনে করছো। তো এই সমস্ত বিষয়গুলোতে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।